নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। পারিবারিক বিবাদ এবং দ্বন্দ্ব আশ্রয়ে পড়েছে মতুয়া মহাসংঘে। মতুয়া মহাসংঘের রাস কর্তৃত্ব কার হাতে থাকবে? কে এই বিবাদ এবং দ্বন্দ্ব উস্কে দিচ্ছে? কে জলঘোলা করছে? কে পিছন থেকে ইন্ধন দিচ্ছে? সেটাই বলবো এই ভিডিওতে। একদিকে শান্তনু ঠাকুর সংঘের অধিপতি, তিনি বনগাঁর বিজেপির সাংসদ, কেন্দ্রীয় সরকারের জাহাজ প্রতিমন্ত্রী এবং সাথে রয়েছে তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, যিনি একসময় তৃণমূলের রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, আবার দুঃখ প্রকাশ করে তৃণমূলে ফিরতেও চেয়েছিলেন। অন্যদিকে একদিকে শান্তনু ঠাকুর, সাথে তার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, অন্যদিকে সুব্রত ঠাকুর, যিনি গাইঘাটার বিজেপির বিধায়ক এবং মহাসংঘের অধিপতি, মহাসংঘ অধিপতি। সাথে রয়েছে তার মা ছবিরানী ঠাকুর এবং আর এক পারিবারিক সদস্য মমতাবালা ঠাকুর, যিনি এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, যিনি প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের বিধবা স্ত্রী। এই কপিল কৃষ্ণ ঠাকুর বড়মার বীণাপাণি দেবীর বড় ছেলে এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তিনি হলেন ছোট ছেলে। কপিল কৃষ্ণ ঠাকুর একসময় বনগাঁর লোকসভার সাংসদ ছিলেন তৃণমূলের টিকিটে জিতে, এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তৃণমূলের রাজ্য সরকারের একসময় মন্ত্রী ছিলেন। মমতাবালা ঠাকুর কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী, ছবিরানী ঠাকুর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী। এই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং ছবিরানী ঠাকুরের দুই ছেলে, বড় ছেলে সুব্রত ঠাকুর, যিনি বিজেপির গাইঘাটার বিধায়ক, এবং ছোট ছেলে শান্তনু ঠাকুর, যিনি বনগাঁর বিজেপির সাংসদ, কেন্দ্রীয় সরকারের জাহাজ প্রতিমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, এই বিবাদ কেন হঠাৎ সামনে আসলো? কেই বা কার হাতে মতুয়া মহাসংঘের কর্তৃত্ব? এই মুহূর্তে শান্তনু ঠাকুর যদিও সংঘ অধিপতি, কর্তৃত্ব তার হাতে। সুব্রত ঠাকুর মহাসংঘ অধিপতি হলেও এবং সাথে মমতাবালা ঠাকুরও একজন সংঘ অধিপতি, তারা বকলমে কাজ চালাচ্ছেন। শেষ কথা বলেন এই শান্তনু ঠাকুর। আর কর্তৃত্ব যেহেতু বিজেপির শান্তনু ঠাকুরের হাতে, তাই সেটা হয়তো সহ্য হচ্ছে না সুব্রত ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের। অন্তত বিশেষজ্ঞরা এ কথাই মনে করছেন, এবং যারা দূর থেকে নাট মন্দিরের বাইরে থেকে দেখছেন, কারা দেখছেন? তৃণমূলের সমর্থক, তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির সমর্থক এবং বিজেপি পার্টি দূর থেকে দেখছেন। আসলে দ্বন্দ্বটা শুরু হয়েছে কি নিয়ে? দ্বন্দ্বটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে আসা মতুয়া ভক্তদের ধর্মীয় শংসাপত্র দেওয়া নিয়ে। এই নাট মন্দিরের যে হল ঘর, সেখানে শান্তনু ঠাকুর তাদের ধর্মীয় শংসাপত্র দিচ্ছেন, সাথে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, সেটার আবেদন কিভাবে করা যায়, সেটার জন্য সহযোগিতা করছেন। এখানেই বাদ সেধেছে সুব্রত ঠাকুর, মমতাবালা ঠাকুর এবং ছবিরানী ঠাকুর। তাদের তিনজনের একটাই অভিযোগ যে পূজা অর্চনার জায়গাতে তিনি পরিবেশ নষ্ট করছেন, এবং এটা অভিযোগ করেন যে তার কর্তৃত্ব ক্ষমতার জোরে এই কর্তৃত্ব ফলাচ্ছেন। মতুয়া মহাসংঘের কর্তৃত্ব সম্পূর্ণ তারই হাতে।
তিনি এটা রাজনৈতিক স্বার্থে তার এই কর্তৃত্ব ব্যবহার করছেন। যদিও শান্তনু ঠাকুর সম্পূর্ণ অস্বীকার করেছেন, তিনি বলেছেন ভক্তদের সহযোগিতা করছেন। কিন্তু সুব্রত ঠাকুর এটা মানতে রাজি নয় তার মা ছবিরানী ঠাকুর এবং মমতাওয়ালা ঠাকুরও। ঠিক সুব্রত ঠাকুর কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোনো রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে। তিনি বলতে চেয়েছেন যে ক্ষমতার মোহে কর্তৃত্ব এটাই সব থেকে শান্তনু ঠাকুরের কাছে বড়, আর তিনি ভক্তদের ডেকে তার মাকে অপমান অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন এবং তিনি ভক্তদের উপরে ছেড়ে দেন এর বিচার করতে। শুধু বনগাঁ কেন, সমগ্র পশ্চিমবাংলা, ভারত কিংবা দেশের বাইরেও যে ভক্তরা রয়েছে তাদের কাছে তিনি বিচার চান। অন্যদিকে তার মা ঠিক সুব্রত ঠাকুরের সাইড নিয়েছেন। তিনি বলতে চেয়েছেন তার একটাই অভিযোগ, মতুয়া মহাসংঘের সমস্ত কর্তৃত্ব শান্তনু ঠাকুরের হাতে, তার বড় ভাইকে কোনো কাজ করতে দিচ্ছেন না, এভাবে চলতে পারে না। ঠিক কি বলেছেন আমরা একটু দেখে নেই। আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার, মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। ও বলেছে সংগঠন আমি করেছি, এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না। সুব্রত ঠাকুর তো মহাসংঘাধিপতি, শান্তনু ঠাকুর সংঘাধিপতি। এখানে তো দুজনে দুই পদে রয়েছে এবং সুব্রত নামে রয়েছে, কোনো কর্মে নাই, কর্মে তাকে দেবে না। ওই বলেছি আগেই, ওর কতগুলো আছে লোকজন ফিট করা, তারাই এই সর্বনাশটা করছে, আমি তো আগেই বলেছি। এখানে শান্তনু ঠাকুর অবশ্য এর তীব্র নিন্দা করেছেন। তিনি বলতে চেয়েছেন, ঠারে ঠোরে এটা বুঝিয়ে দিয়েছেন যে সুব্রত ঠাকুর শুধুমাত্র তৃণমূলের পতাকা হাতে তোলার অপেক্ষায়। তিনি অলরেডি তৃণমূলে চলে গিয়েছেন, তিনি তাই যাওয়ার আগে একটা নাটক করছেন। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল? আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনে লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে যান। কি চাও? এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। স্বাভাবিকভাবে টিএমসির লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। কোনো রাজনীতি হচ্ছে না, নাট মন্দিরে যে সহযোগিতা চলছে মতুয়া ভক্তদের জন্য ধর্মীয় প্রশংসা দেওয়া এবং তাদেরকে কিভাবে আবেদন করতে হবে সেটার সহযোগিতা করা হচ্ছে। এখানে কোনো রাজনীতি হচ্ছে না, শুধুমাত্র সুব্রত ঠাকুর তার মন্ত্রিত্ব দেখে ঈর্ষান্বিত হয়ে শুধু দল ছাড়ার পায়তারা করছেন এবং তার জন্য এই নাটক। এদিকে মমতাওয়ালা ঠাকুর, যিনি তাদের জ্যাঠাইমা, অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি কেন পিছনে থাকবেন? এটাই তো তৃণমূলের রাজনীতি। ভাইয়ে ভাইয়ে বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব যদি উস্কে দেওয়া যায়, আরও চওড়া করা যায়, রাজনীতিতে টেনে আনা যায়, মতুয়া সংঘের ভিতরে টেনে আনা যায়,
তাহলে আলটিমেটলি লাভ তারই। কারণ আমি জানি না এটা করা হয়েছে কিনা, এ ধরনের যদি টোপ দেওয়া যায় যে সুব্রত ঠাকুরকে এর পরবর্তী নির্বাচন 26-এ গাইঘাটা থেকে বিধায়ক করে মন্ত্রী করা হবে, অন্যদিকে তার মা সবিরানী ঠাকুরকে ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং বিধায়ক করা হবে, এই প্রস্তাব অবশ্যই সবিরানী ঠাকুর এবং সুব্রত ঠাকুর লুফে নিবে। ফলে ভাইয়ে ভাইয়ে বিপদটা যদি করা যায়, দ্বন্দ্বটা আরও যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই ফল হাতে আসবে। কারণ মমতা বালা ঠাকুর এই মুহূর্তে সঙ্গ অধিপতি একজন, কিন্তু কর্তৃত্ব শান্তনু ঠাকুরের হাতে, বিজেপির জাহাজ মন্ত্রীর হাতে, এটা তো মেনে নেওয়া যায় না। ফলে বিবাদটা যদি আরও চওড়া করা যায়, আখেরে তারই লাভ। কারণ মতুয়া ভক্তরা শান্তনু ঠাকুরের প্রতি অনুগত, তার প্রতি অনুগত নয়, না অনুগত সবিরানীর প্রতি, না অনুগত সুব্রত ঠাকুরের প্রতি। ফলে বিবাদ যত চওড়া হবে, ভক্তরা তত বেশি তৃণমূলের দিকে ঝুঁকবে, মমতা বালা ঠাকুরের প্রতি ঝুঁকবে, সবিরানী ঠাকুরের প্রতি ঝুঁকবে, সুব্রত ঠাকুরের প্রতি ঝুঁকবে। আচ্ছা, এখন মমতা বালা ঠাকুর কি বলেছেন? তিনি অবশ্য দূরত্ব রেখে চলেছেন। তিনি বলতে চেয়েছেন এর ভিতরে তৃণমূল নেই। ঠিক কি বলেছেন তিনি, শোনা যাক। দেখুন, এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয়। এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে, যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে, মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি, এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না। এটা ঠাকুর বাড়ির অধিকারের। এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তিনি সামনে এসে বলেছেন তিনি অনুমতি দিয়েছেন এই ধর্মীয় শংসাপত্র দেওয়া এবং ভক্তদের সাহায্য করা, কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কিভাবে আবেদন করতে হবে, তার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য শান্তনু ঠাকুরকে তিনি অনুমতি দিয়েছেন, যার জন্যেই এই হলঘর ইউজ করে তারা এই কাজটি করছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে তিনি আবার মুখ খুলেছেন। সুব্রত ঠাকুর বলতে চেয়েছেন যে অদূর ভবিষ্যতে আমাকে গাইঘাটা থেকে হয়তো নমিনেশন নাও দিতে পারে, বিজেপি হয়তো শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে ওই গাইঘাটায় আমার বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে, তিনি হয়তো বিধায়ক পদের জন্য ইলেকশন করবেন, এটাই তিনি বলতেছেন। ঠিক কি বলেছেন সেটা শুনে নেওয়া যাক। তখন লোভ আর ক্ষমতার দম্ভ অহংকার যখন বেড়ে যায়, তখন মানুষ এরকম বিহেভ করতে পারে। 100% প্রোপাগান্ডা আগেও আমার নামে এরকমভাবে ছড়িয়েছে। কারণটা হচ্ছে, আমাকে যদি এখান থেকে মানে রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে পরে এই রাজনৈতিকভাবে এবং মতগতভাবে টোটালটা একাই ডিক্টেটরশিপ করবে, সব কিছু একাই নীতি নির্ধারণ করবে, মারবে, ধরবে, গালাগালি দেবে, থ্রেট দেবে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে এখানে টিকিট দেবে। ব্ল্যাকমেল তো বিজেপিকে ব্ল্যাকমেল তো ও করে, শান্তনু ঠাকুর করে বিজেপিকে ব্ল্যাকমেল। একটা দিক হচ্ছে বনগাঁয় কে জেলা সভাপতি হবে, ওর মনের মতন ওর যে ক্যান্ডিডেট না হলে পরে বারবার হুমকি দেয়, আমি এখানে চলে যাব, আমার লোক ওখানে চলে যাবে, আমি সবার আগে তৃণমূলে যাব। আপনি ওর পোস্টগুলো দেখবেন, এই মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। একদম আমি না দিলে পরে আমি চলে যাব তৃণমূলে। আপনি প্যাটার্ন দেখুন, 2024-এর যে ভোট আছে না, ওই ভোটের প্যাটার্ন দেখুন, মানে ভোট হওয়ার পরে জেতার পরে ওর পোস্টিংগুলো দেখুন। পোস্টিংগুলো করানো হয় মতুয়া সংঘ থেকে বিভিন্ন লোককে দিয়ে সিস্টেমেটিক্যালি। তাহলে কে ব্ল্যাকমেল করে, কে বিজেপিকে ভালোবাসে? আমার ব্ল্যাকমেলের দরকার পড়ে না। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, বিবাদ আরও চওড়া হচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব, মতুয়া
সংঘের ভিতরে ঢুকেছে এবং মতুয়া ভক্তদেরকে অ্যাফেক্ট করা শুরু করেছে। ভবিষ্যতে এই দ্বন্দ্ব কতটা এগোয় সেটা সময়ই বলবে, কিন্তু এই পরিস্থিতি আদৌ কাম্য নয়। ভক্তরাও সেটা পছন্দ করেন না। এ ধরনের খেয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ মতুয়া সংঘের ভিতরে যারা আসলে সুশীল সমাজের ভক্তবৃন্দ রয়েছেন তারা এটা কোনোভাবেই এক্সপেক্ট করেন না। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর একটা লাইক দিয়ে আপনাদের যদি এ নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যের ঘরে মন্তব্য করুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।